তোমার পানে তোমার পানে তোমার পানে। কি হয়েছে? ধর্ম মহাসভাটা প্রথমে হয়নি, কিন্তু প্রথমে ছিল কলম্বিয়া মেলা, তাই বলেছিলাম না, কলম্বিয়া মেলা। এবং কলম্বিয়া মেলা যখন হচ্ছে তখন একজন বিখ্যাত জাজ শিকাগোর, তাকে সবাই মানত, তার অনেক বইটি আছে, তিনি বললেন যে সভ্যতার অগ্রগতিতে যা কিছু বাইরের যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে সেটাই আপনারা দেখাচ্ছেন। সভ্যতার অগ্রগতিতে খালি যন্ত্রপাতির আবিষ্কার? মানুষ তো চিন্তা করে, চিন্তার আরো বেশি, ওই আবিষ্কার হয়েছে চিন্তার সম্পদ, কত চিন্তা ভাবনা করেছে সেগুলোকে একটু দেখাবেন না? মানে ঠিক তখন 20টা আন্তর্জাতিক সম্মেলন করার কথা, সবকটা কিন্তু ইন্টারন্যাশনাল। 20টা আন্তর্জাতিক সম্মেলনে কি আছে? ধরুন অর্থনীতি, সাহিত্য, শিল্প, নারী জাগরণ, এই 20টা আন্তর্জাতিক, এবং কোনোটা একদিনের 3 ঘন্টার নয়, প্রত্যেকটাই। শিকাগো যেমন 17 দিন হয়েছিল, প্রত্যেকটা এরকম অনেক দিন ধরে, ওই মে মাস থেকে শুরু করে 20 অক্টোবর পর্যন্ত। এবং কত বড় ছিল ব্যাপারটা বোঝানোর জন্য এগুলো বলছি। তো ধর্ম মহাসভায় কি ছিল সেটার একটা প্রোগ্রাম আছে, তো মেয়েদের নিয়ে কি হচ্ছে সেটার একটা প্রোগ্রাম আছে, তারপর স্বাস্থ্য নিয়ে কি হচ্ছে একটা প্রোগ্রাম। সব প্রোগ্রামগুলো একসঙ্গে, অনুষ্ঠান সূচিগুলো নিয়ে একটা বই বেরিয়েছিল, যাতে সবাই বুঝতে পারে কোনটায় কি হচ্ছে। সেই অনুষ্ঠান সূচি যে বইটা বেরিয়েছিল সেটা একটা রিপোর্টে বলছে সেটাই হচ্ছে 160 পাতা। ভাবুন তো, এগুলো বলছি কেন, কত বড় ব্যাপারটা ছিল। কোন জায়গায় আমাদের স্বামী বিবেকানন্দ গেছিলেন যখন 20টা কংগ্রেস হবে, কংগ্রেস বা ইন্টারন্যাশনাল সম্মেলন বা পার্লামেন্ট, তখন ওরা বলতে শুরু করলেন। এখন যেমন আমরা সব জায়গায় ধর্ম কথাটাই বাদ দিই, কিন্তু ধর্ম কথাটা মজার ব্যাপার হচ্ছে প্রত্যেক পশ্চিমবঙ্গ সরকার খুব এই শিকাগো বক্তৃতাটা নিয়ে খুব সব স্কুলে টুলে করেছেন, আমরা বই লিখে দিয়েছি, সবাই খুব করেছেন যারা কুইজ কম্পিটিশন। কিন্তু ওই ধর্মটা কথাটা ব্যবহার করলে কি হবে কি হবে না, এটা সবার মধ্যে একটা খটকা রয়ে গেছে। সেই জন্য স্কুলে স্কুলে যে সার্কুলার হয়েছে, কাউকে বলবেন না, স্কুলে স্কুলে যে সার্কুলার দিচ্ছে ওদের এটা করতে হয়। সেখানে কি লিখেছেন, সব স্কুলকে বলেছেন রামকৃষ্ণ মিশনের সঙ্গে যোগাযোগ রেখে আপনারা একেবারে স্কুলে কুইজ কমিশন করবেন, অমুক করবেন, তমুক করবেন, ব্লক লেভেল থেকে করবেন, স্টেট লেভেল, খুব করেছেন। কিন্তু সার্কুলারের মধ্যে কি, হ্যাঁ, Chicago to commemorate the 125th year of Chicago International Conference. বুঝতে পেরেছেন? শিকাগো ইন্টারন্যাশনাল কনফারেন্স in which স্বামীজি participated, এরকম। কিন্তু ওরা বললেন কি, ওরা কিন্তু তা করলেন না। ওরা বললেন যে সভ্যতার অগ্রগতিতে ধর্মের বিরাট অবদান, রিলিজিয়ান ইজ দি গ্রেটেস্ট ফ্যাক্ট অফ হিস্ট্রি, এই কথা বলছে। এত সুন্দর কথা বলে, ধর্ম যদি না থাকে, ধর্ম সম্বন্ধে একটা ইন্টারন্যাশনাল কংগ্রেস না থাকলে হবে না। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, সবাই বললেন। তখন পার্লামেন্টারি রিলিজিয়াস কথা হলো, যেই পার্লামেন্টারি রিলিজিয়াসের কথা হলো না, সঙ্গে সঙ্গে ওটা নিয়েই সারা পৃথিবীতে সব থেকে বেশি হয়েছে। এবং দেখা গেল যে কলম্বিয়া এক্সপোজিশনের মধ্যে যে আরো 19টা আছে সেটাও নিষ্প্রভ হয়ে গেল। হয়ে গেল কি, সব থেকে হলো হচ্ছে পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স। এবং আমরা এই 125 বছর পরে আমরা অবস্থান করছি, আপনারা ভেবে দেখুন তো, আমরা কিসের 125 বছর পালন করছি সারা পৃথিবী জুড়ে। 25 বছর আগে সেন্টিনারি হয়েছে, তখন আমার সৌভাগ্য, লোকেশ চন্দ্রজিকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি সেখানে ছিলাম, এবং তখন 40 বছরও বয়স হয়নি। আমরা সব খুব কাজ করেছিলাম। এই যে 100 বর্ষ 125 বছর পালন করছি, আমরা তো সেই কলম্বিয়া বিশ্বমেলার 125 বছর বা 100 পালন করছি না। আমরা কিন্তু ওই 19টা কংগ্রেসেরও, আন্তর্জাতিক কংগ্রেসেরও 125 বছর পালন করছি না। আমরা এমনকি শিকাগো পার্লামেন্ট অফ রিলিজিয়ন্সেরও 125 বছর পালন করছি না। আমরা পালন করছি স্বামীজির শিকাগো বক্তৃতার 125 বছর। এবং সেই সূত্রে মাঝে মাঝে আমরা ওই সেই সূত্রে শিকাগো পার্লামেন্ট অফ রিলিজিয়ন্সের কথা আসছে, সেই সূত্রে আরো বাকি 19টা সম্মেলনের কথা আসছে। এখন আমরাই কি করছি শুধু রামকৃষ্ণ, তা না, ফ্যাক্টই হচ্ছে তাই। স্বামীজি যখন ঘুরতে ঘুরতে আসছেন, ওই পশ্চিম ভারতটা দিয়ে আসছেন 1991 এর শেষ দিক, সেই সময়
মাদ্রাজে ওরা একটা ইন্টারন্যাশনাল কমিটি করেছিল। মাদ্রাজের একজন ভদ্রলোক ছিলেন জাজ, এই ফাদার। সেই জন্য ভারতবর্ষেও আছে, হিন্দু ধর্ম থেকে কোনো প্রতিনিধি যাচ্ছে না, জৈন ধর্ম গেছে, বৌদ্ধ ধর্ম যাচ্ছে, হিন্দু ধর্ম থেকে কোনো প্রতিনিধি। স্বামীজিকে যারাই দেখছেন, আপনি যান না, আপনি যান না। স্বামীজি প্রথমে কিছু মাথা কামানি, কিন্তু সবাই সব জায়গায় উনি নামছেন তো এদিকে চেন্নাইয়ের দিকে, পশ্চিম ভারত হয়ে গুজরাট, বিশেষ করে গুজরাট সবাই বলতে শুরু করলো। তখন খান্ডোয়াতে তিনি প্রথম, ধীরে ধীরে চিন্তাটা তার মাথায় ভাঙবে। খান্ডোয়াতে তিনি প্রথম বললেন যে আমার ইচ্ছা আছে যাওয়ার, যদি কেউ টাকা পয়সা দেয়, কিন্তু সিদ্ধান্ত করেননি। এই করতে করতে আপনারা সেই কাহিনী জানেন, কন্যাকুমারীতে গেলেন। কন্যাকুমারীতে গিয়ে মায়ের মন্দিরে পারে প্রণাম করলেন। আমি অনেকদিন ধরে ভাবতাম কন্যাকুমারীতে যাওয়ার আগে স্বামীজি ওই রকটাতে গেলেন কেন, পরে গিয়ে জানলাম রকটাতে যাওয়ার কারণ হচ্ছে যে ওখানে দাঁড়িয়ে তো মা তপস্যা করেছিলেন, এক পায়ে দাঁড়িয়ে উমা শিবের জন্য তপস্যা করেছিলেন, মহা তীর্থস্থান আমাদের কাছে। তো স্বামীজি সাঁতরে গেলেন। সাঁতরে কেন যেতে হলো জানেন, 5টা পয়সা না 1টা পয়সা ভাড়া ছিল, তাই একটু নৌকো ওরা বিনা পয়সা নিয়ে গেল না। স্বামীজি একজন ভদ্রলোক দেখেছিলেন যে স্বামীজি সাঁতার দিয়ে গেলেন। গিয়ে নিশ্চয়ই আমি অনুমান করতে পারি প্রথমে তো নিশ্চয়ই মায়ের পায়ে মাথা টেকিয়ে প্রণাম, তখন তার মন্দির নেই, ওসব কিছু নেই। তারপরে ভারতবর্ষের দিকে তাকিয়ে ধ্যানে বসলেন। একজন দেখেছে দূর থেকে, কেউ বলে তিনি কিছু খাননি, কেউ বলে তিনি এই যে ভদ্রলোক দেখছিলেন খাবার দিয়েছেন। যাই হোক, একদম 3 দিন ধরে ধ্যান করলে আর খাবেন কি করে। তারিখটা ছিল 24, 25, 26শে ডিসেম্বর। সেই জন্য আমি বললাম ওই 1990-এর 24শে ডিসেম্বর, ঠিক 2 বছর পর। দেখুন কিভাবে যেন যাত্রার পালা ধীরে ধীরে ভগবানের চোখে আছে, সব পরিষ্কার। এটা করলেন। এইবার তিনি যে ধ্যান করলেন, গোটা ভারত দেখে এসছেন, ভারতের অবরোধ অবস্থা, দরিদ্র মানুষের দুঃখ, কুসংস্কার, আবার ভারতের মানুষের সবকিছু, গোটা ভারত তার সঙ্গে। এর আগে কেউ ভারতকে এইভাবে দেখেনি। তাই দেখে তারপরে বুঝতে পারলেন যে অতীত ভারত, সেখানে ধর্ম ছিল, সেই জন্য এত বড় ছিল। বর্তমান ভারতে ধর্ম আছে নামে, ধর্মের নামে অন্য সব চলছে, সেজন্য পতন। ভারত উঠবে আবার, অতীতের থেকেও ছাড়িয়ে যাবে যদি প্রকৃত ধর্ম আবার ভারতবর্ষের মানুষের গ্রহণ করে। প্রকৃত ধর্ম মানে ঠাকুর যেমন ধর্ম দিয়েছেন। কাজে প্রায় সিদ্ধান্ত করে ফেললেন এবং নিজের ভূমিকা কি ভারতকে জাগানো সেটা তিনি বুঝলেন, তাকেই নেতৃত্ব দিতে হবে। এটা হয়ে গেল। ধ্যানে কি করলেন, চেন্নাইতে চলে এলেন। চেন্নাইয়ের ছেলেরা তো সবাই মিলে এখন তাকে বলতে শুরু করছে অনেক দিন, আপনি যান, এমনকি উৎসাহে টাকাও জোগাড় করে ফেললো। কিন্তু স্বামীজি সন্ন্যাসী তো, যদিও ধ্যানে দেখেছেন, বুঝেছেন সব, ঠাকুর তো কিছু বলেননি এখনো পর্যন্ত। যাবো আমি নিজের ইয়েতে 500 টাকা না কত জোগাড় করেছিল, বিলিয়ে দাও, ঠাকুর বললে তবে যাব। আমাকে দিয়ে ঠাকুর করাবেন বলছেন, আমি কি শিকাগো ধর্মবর্ষে যেতে হবেই, এটা কি মানে আছে, পরিষ্কার করতে বলেন। তারপরে ঠাকুর, আমরা শুনি যেটা, যে ঠাকুর একদিন স্বপ্নে দেখা দেন, তার থেকেও গভীর ব্যাপারটা। সত্যি কথা বলতে কি, ঠাকুর দিনের পর দিন তার কাছে এসে তাকে বলেছে যেতেই হবে তোকে। মশাবি বলছেন যাবো না, দিনের পর দিন। স্বপ্ন দর্শন নয়, প্রকৃত দর্শন। তার পাশের ঘরে একজন থাকতেন, যেখানে থাকতেন তারপরে মিস্টার সুব্রমণিয়াম বলে একজন। সেই সুব্রমণিয়াম স্বামী শঙ্করানন্দজি মহারাজকে বলেছিলেন। স্বামী শঙ্করানন্দজি মহারাজ তখন বলে, আমি জানি পাশের ঘরে থাকতাম, স্বামীজি রাত্রিবেলা কার সঙ্গে যেন কথা বলছে। তারপর স্বামীজি একদম বলে, ঠিক আছে যাবো, এটা বল। তখন তারা ইয়ে করতে শুরু করলেন। তখন এই সুব্রমণিয়াম স্বামীজিকে জিজ্ঞেস করলেন, আপনি কার সঙ্গে কথা বলতেন বলুন তো। স্বামীজি গম্ভীর হয়ে গেল, শোনো, বললেন যে আমি তো একদম যাবো না ভেবেছিলাম, ঠাকুর প্রতিদিন এসে আমাকে বলছে যেতেই হবে, আমি তোর জন্য সব ঠিক করে রেখেছি। ইংরেজিতে বলছেন তো, আমি সব ঠিক করে রেখেছি, দেখবি দে উইল বি অ্যামেজড টু হিয়ার ইউ। তোমার কথা শুনে দেখবো ওরা মুগ্ধ হয়ে যাবে। যার জন্য উনি বলেছেন তুরিয়ানন্দজি মহারাজকে যাওয়ার আগে, যে হচ্ছে না এটা আমাকে এর জন্য হচ্ছে, আমার মন বলছে, মনে ঠাকুর বলে দিয়েছেন তো। তারপর তো সেই পরীক্ষা, তত পরীক্ষা। গিয়ে দেখলেন যে কি কঠিন জার্নি, পাওয়া যায় না। সে কানাডাতে পৌঁছলেন। কানাডার থেকে পৌঁছেই 5 দিনের রেল জার্নি করে গিয়ে যখন আবির্ভূত হলেন 2 মাস, তখন তারিখটা হচ্ছে 30শে মে, ভুল বলছি, 30শে জুলাই। 31শে মে স্টার্ট করেছিলেন, 2 মাস, জুন জুলাই, 30শে জুলাই পৌঁছলেন কানাডাতে। এই কানাডাতে 25, শিকাগোতে 30। পৌঁছে হোটেলে যেতে হলো। এই শুনলে সব খারাপ খবর হচ্ছে। কি খারাপ খবর হচ্ছে? এই
যে ধর্ম মহাসভা শুরু হবে 40 দিন পরে। 40 দিন পরে মানে আলা সিংহারা টাকা তুলে দিয়েছিলেন, ক্ষেত্রী রাজা কিন্তু অত টাকা দিতে পারেননি, কারণ ক্ষেত্রী রাজা খুব বড় ছিলেন। আর বিবেকানন্দের নামটাও কিন্তু আগের থেকেই তিনি ব্যবহার করেছেন, তাতে ক্ষেত্রী রাজার অবদানটা কমানো যাচ্ছে না। ক্ষেত্রী রাজা তাকে একটা সিল্কেজ গেরুয়া পোশাক পরে দিয়ে, তার গুরু তো, এবং তার বল কিন্তু হলো না, 7:30 বেজে গেল তো। আর সে গল্প তো অদ্ভুত অনেক ঘটনা। আপনারা ক্ষেত্রে গেছেন জানি, ক্ষেত্রিতে গিয়ে শুনলাম যে স্বামীজি চলে আসবেন, তখন বলে আপনাকে যেতেই হবে, আপনার আশীর্বাদে আমার পুত্র হয়েছে। আমি বলছি আমার সময় নেই, এই তো যাবো, টিকিট হয়ে গেছে, ওসব জানি না, আপনাকে যেতেই হবে। তো উনি ক্ষেত্রিতে গেলেন। ক্ষেত্রী রাজ খুব মানে সারা রাজ্য জুড়ে উৎসব, এবং এখনো পর্যন্ত সেটা পালিত হয় বিরাসত দিবস। আমরা এখন ওখানে যাই, বিরাসত দিবসের আশ্রম হয়েছে, এবং কিছুদিন পরেই ক্ষেত্রী মিউজিয়ামটা হবে, আপনারা যাবেন, দেখার মতন জিনিস হয়। ক্ষেত্রী রাজ্য খুব ছোট, ক্ষেত্রীর কোনো ইম্পর্টেন্স নেই, এখন হবে। এই রামকৃষ্ণ মিশন একদম পুরনো রাজবাড়ি যেমন ছিল, খুব কষ্ট করে এই যে মহারাজ গেছেন গহনাদি সেবক সপ্তর্ষিমান, আমি গেছি, খুব সুন্দর করছেন। এবারে হওয়ার কথা ছিল, পিছিয়ে যাচ্ছে, কিন্তু দেখার মতন। এরপরে ক্ষেত্রী একটা খুব দর্শনে যায়। তা বিরাসত দিবস হলো কেন, এই যে সন্তান যে হলো না, ওদের একটা বংশে অভিশাপ ছিল। ক্ষেত্রী রাজের পূর্বপুরুষ, ক্ষেত্রী রাজা অজিত সিংহ কিন্তু দত্তক পুত্র। পূর্বপুরুষ এক বন্ধু ছিলেন সাধক, সেই সাধকের সঙ্গে সাধককে বিক্রয় করেছিল, তখন সেই সাধক অভিশাপ দিয়েছিল তুমি নির্বংশ হবে। তারপর থেকে নির্বংশ, পুত্র হয় না, দত্তক পুত্র। এখনো যে ক্ষেত্রী রাজা পেয়ে আছে সেটা দত্তক পুত্র। একমাত্র অভিশাপ এই স্বামীজির আশীর্বাদ, হ্যাঁ, এই শিবস্বরূপ স্বামীজির আশীর্বাদে অভিশাপ একমাত্র গেছিল আর কি, সেই জন্য ব্যতিক্রম ক্ষেত্রী রাজের পুত্র হয়েছিল। যাই হোক, সুবিধা হয়েছিল স্বামীজির। আর টাকা হাতে নিতে পেরেছিলেন, এটা 4000 টাকার মতন তুলেছিল। 2000 টাকা 2500 টাকার মতো দিয়ে টিকিট, 1500 টাকার মতন দিয়ে দিয়েছিলেন। স্বামীজি গেলেন হোটেলে, প্রথমেই গরম জামা লাগলো, কেউ গরম জামা তো দেয়নি, মারা যাচ্ছিলেন স্বামীজি। ওই যখন প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে যাচ্ছিলেন জাপান থেকে, একবার জাহাজ পাঠালেন, তখন জাহাজের ক্যাপ্টেন দেখলেন কোনো গরম জামা নেই। ভাবতে পারছেন কলকাতার শীতটাই ভাবুন না কেন, হ্যাঁ, প্রায় 0 ডিগ্রির মতন টেম্পারেচার রাত থেকে, সেরকম মারা যাচ্ছিলেন। তখন জাহাজের ক্যাপ্টেন তার গরম জামা টামা দিয়ে বাঁচিয়েছিল। স্বামীজি প্রথমে গরম জামা কিনলেন, আমি অনুমান করছি 300 টাকাও যদি লাগে তখন 1200 টাকা, আর প্রতিদিনের খরচ প্রায় হচ্ছে 80 টাকা। তাহলে কি 1 মাস 40 দিন বাকি আছে, 30 দিন প্লাস 10 দিন। স্বামী দেখলেন তো মুশকিল, তো হবে না, এখানে তো কেউ ভিক্ষা দেবে না। এর মধ্যে কিন্তু স্বামীজি চুপ করেননি। স্বামীজি দেখলেন যে লাস্ট ডেট পেরিয়ে গেছে, স্বামীজি দেখলেন যে লাস্ট ডেট থাকলেও কেউ তাকে কিন্তু ভুই পড়ে, কে জানে বিবেকানন্দকে, তিনি যে হিন্দু ধর্মের, তিনি যে কোনো ঠগ নন, কে জানে। কাজে কারোর কথা মাথায় ওঠেনি যে একটা পরিচয়পত্র দেওয়া দরকার, ওদের মাথায় ওঠেনি। মানে হচ্ছে যে ওরা ভাবছে আমাদের গুরুদেব এমন, তিনি তো স্বয়ং প্রকাশ, এবং তাকে তো দেখলেই লোকে আকৃষ্ট। ওরা ভেবেছিল যে আমেরিকার নামলে ওরা যেভাবে চিনেছে, আলটিমেটলি সেটাই হয়েছিল। কিন্তু স্বামীজিকে কষ্ট পড়তে হয়েছিল, পরিচয়পত্র নেই। স্বামীজি একটু হতাশ, মাঝে মাঝে বলেছেন আমার কয়েকটি বালকের উৎসাহে আমার এইভাবে নাচা উচিত হয়নি। স্বামীজি এরকম প্রকাশ করেছে, পরিচয়পত্র নেই, কিচ্ছু নেই বিদেশ, কিন্তু স্বামীজি হাল ছাড়ার পাত্র না, তিনি ঘুরে ঘুরে সব দেখছেন। এবং সত্যি সত্যি স্বামীজি যে আকর্ষণীয় সেসব ঘটনা আছে। স্বামীজিকে নিয়ে সব ইন্টারভিউ তুলছে। আবার কপুরতলার রাজা বলে একজনকে ছিল, হ্যাঁ, মানে ওখানে তখনকার সাংবাদিকটা ঠিক এখনকার আমাদের মতন। কপুরতলার রাজা কি কি কমেন্ট করেছিল, সেই কমেন্টগুলি খুব কন্ট্রোভার্সিয়াল। এখন গোটা মেলার মধ্যে স্বামীজি হচ্ছেন সব থেকে বেশি আকর্ষণীয়, সেই জন্য কপুরতলার রাজা যা কমেন্ট করেছিল সেটা স্বামীজির মুখে চালিয়ে ওরা দিয়ে দিল, যেন সব থেকে আকর্ষণীয় ব্যক্তিত্ব স্বামীজি, আর ওই কথাটা খুব আকর্ষণীয় হয়েছে ইত্যাদি। এরকম স্বামীজি খুব মজা করেছে। তাই এই করতে করতে স্বামীজি তখন কি করেন, এখানে তো টেকা যাবে না, সব তো শেষ হয়ে যাবে পয়সা, এখানে তো ভিক্ষাও পাওয়া যাবে না। তখন তার মনে পড়লো এই কানাডা থেকে যখন আসছিলেন ওই ট্রেনে, ওই কম্পার্টমেন্টটাতে শুধু এশিয়ার লোকেরা ছিল, এবং সেখানে এক জায়গায় রাজা আছে, অমুক আছে। তো সেখানে মিস ক্যাথরিন স্যানবর্ন বলে বস্টনের এক ভদ্রমহিলা, তিনি আবার রিসেন্টলি কি তিনি পরবর্তীকালে স্মৃতিকথা লিখেছেন, ওই স্বামীজির রেমিনিসেন্সেসের মধ্যে আছে। তিনি বলছেন যে সেই সময় সেই কম্পার্টমেন্টটা তো ভাগ্যের ব্যাপার, আর আমি তো সকলের সঙ্গে মিশি, এই রাজা আছে, অমুক আছে, সব বিশেষ সবাইকে আমি আমার কার্ড দিচ্ছি, আসবেন, বস্টনে হলে আসবেন, আমার খামার বাড়িতে আসবেন। এবং তিনি
খুব বিখ্যাত বোস্টনের, লেখা মানে বই টই লেখেন, ধনী তো বটেই, তার একটা ফার্ম হাউস আছে। সবাইকে সব থেকে কিন্তু আমাকে আকর্ষণ করেছিল ওই একটা হিন্দু সন্ন্যাসী। তারপরে তিনিও শিকাগো যাচ্ছেন শিকাগো মেলাটা দেখার জন্য। শিকাগো মেলা তো শুরু হয়ে গেছে, অক্টোবর থেকে, এই মে থেকে শুরু হয়েছে। বলছেন আমি তো মেলা দেখে মেলার ঢকল টকলে খুব অসুস্থ হয়ে পড়লাম, ভুলে গেছি সবকিছু। এমন সময় আমি একটা টেলিগ্রাম পেলাম যে আমি বস্টনের অমুক জায়গায় আছি, একটা বোধহয় হোটেলে আছেন, আমি কি আপনার কাছে আসতে পারি? স্বামীজি মনে পড়েছে যে ওখানে যাই, খরচটা বেঁচে যাবে তো। হ্যাঁ নিশ্চয়ই আসতে পারেন। সেখান থেকেও ট্রেন, যেমন আমাদের কলকাতায় একটা অনেকগুলো স্টেশন আছে, মনে হচ্ছে বোস্টনেও একাধিক আছে। তো উনি বর্ণনা করছেন যে আমি তো আমার বন্ধুদের নিয়ে গিয়ে হাজির হয়েছি, আমার মনে একটু মানে ইয়েও আছে। আমরা যেমন নতুন কেউ আসলে আমরা খুব আগ্রহের সঙ্গে নিই, দেখি বিদেশিরা দেখবেন বিরুদ্ধ এখনো পর্যন্ত বিদেশিদেরকে ঠিক গ্রহণ করতে পারে না পাশ্চাত্যের লোকেরা। ঠিক এই দেখছেন না, এই যে খেলা হলো, কোহলি এত ভালো খেলছে, ইডেনে আমরা ওরকম করি? আমরা বলছি আমাদের প্লেয়ারদেরকে বু করব। কোহলি এত ভালো খেলছে কিন্তু তাকে বু করছে ওরা, মানে ওরা একটু শেখেনি। সত্যি কথা বলতে গিয়ে মানে স্ট্যান্ডার্ড হিসেবে অনেক লো ওরা, কালচার নয় অ্যাকচুয়ালি। দে থিঙ্ক দ্যাট দে আর ভেরি মাচ কালচার, অ্যাকচুয়ালি ওয়েস্টার্নার্স আর লেস কালচার্ড দ্যান ইন্ডিয়ানস। হ্যাঁ, এগুলো তো স্বভাব, সভ্যতা, ভব্যতা, নিশ্চয়ই জেনারেলাইজ করা যায় না, সবাই নয়। তা যাই হোক, তা আমি আজকে এখানেই শেষ করব। আপনাদের কাছে বোধহয় ডিউ পাঠ করতে হবে, নাহলে হবে না। তা মিস ক্যাথরিন স্যানবর্ন তিনি বলছেন যে আমি তো গেছি, আমার খুব সংকোচ, মানে খুব মনে মনে ভয় আছে, আমার বন্ধু বান্ধবরা একে কি ভাববে। তারপর দেখলেন তিনি নামলেন, তার যে গেরুয়া কাপড়টা ছিল সেই রকম আরো বেশি কটকটে গেরুয়া মনে হচ্ছে। আর সব থেকে যে অড লাগছে, আমি দেখেছিলাম মোটামুটি একটা গেরুয়াই তিনি কোমরে বাঁধতেন, আজকে একটা পিঙ্ক রঙের বেঁধেছেন। আর আমার বন্ধু বান্ধব দেখি মিচকি মিচকি হাসছে। আর তিনি কিরকম, তিনি কিন্তু বুঝতে পেরেছেন যে চারপাশের লোকেরা মিচকি মিচকি হাসছে, কিন্তু কিছু ভ্রুক্ষেপ নেই, এরকম করে মাথার উপর দিয়ে তাকিয়ে যাচ্ছে, তিনি যেন সবকিছু উপভোগ করছেন। তা আমি তাকে বোধহয় একদিন পরে বোধহয় বললো নাকি সেদিনই, আচ্ছা আপনি একটু অন্যরকম পোশাক করতে পারেন? তিনি উত্তর দিলেন, কেন? এই যে তুমি গাউন পরে আছো, তুমি কি আমাদের দেশে গেলে, আমাদের দেশের মেয়েরা যেমন এরকম ওখানে শাড়ি পরে আছে, এরকম কোমরের কাছে পেঁচিয়ে পেঁচিয়ে পরে, তুমি পড়বে? তাহলে আমি কেন বলবো? এ তো অন্য জিনিস, অন্য জিনিস। একদিন বলছেন প্রথম বক্তৃতাতে, ভাবতে পারেন আমরা আজকের দিন ভাবতে পারি না, সবাই হাত জোর করে থাকে পাশ্চাত্যের কাছে। তা তিনি গেলেন, তারপরে তো এখানে থাকাতে ঠাকুরেরই খেলা, তিনি সব জায়গায় নিয়ে যেতে চাইলেন। স্বামীজি লিখছেন যে উনি আমার আলাসিমাকে লিখছেন যে আমি এখানে থাকাতে, মিস স্যানবর্নের এখানে থাকাতে আমার খুব সুবিধা হয়েছে, ওনারও সুবিধা হয়েছে। আমার সুবিধা এই যে 70-80 টাকা খরচ হচ্ছিল সেটা বেঁচে গেছে। আর ওনার সুবিধা কি জানেন, উনি একটা কিউরিও পেয়েছেন। কিউরিও সত্যি ঘটনা হচ্ছে, বলছে স্বামীজি ধ্যান করছেন। ধ্যান মানে তো ছোটবেলার থেকে তো ধ্যানটা স্বাভাবিক, খেলার চলে ধ্যান করতে গিয়ে সত্যি সত্যি ধ্যান, তাই না? ধ্যান করছেন, এমন সময় ওই বাড়িতে একজন ভদ্রলোক এসেছে, আরে তুমি কোথা থেকে এটা পেলে? সে ভেবেছে যে স্বামীজি যে ধ্যান করছেন পাথরের মতন, কিন্তু সত্যি একটা মূর্তি। বলছে তুমি কোথা থেকে এটা পেলে, এরকম একটা স্ট্যাচু কোথা থেকে পেলে তুমি, এরকম বলছে। তারপর খুব সুন্দর উনি তো আলাপ করে দিলেন সব জায়গায়। স্বামীজি বক্তৃতা করছেন ছোট ছোট জায়গায়, সত্যি সত্যি যেখানে বস্টনের খবরের কাগজে স্বামীজি যেখানে গেছেন সংবাদ, তার খবর বেরোচ্ছে প্রশংসার সঙ্গে। এবং দেখা যাচ্ছে তিনি শুধু যে ধর্ম সম্পর্কে বক্তৃতা করছেন তা নয়, বোস্টনের নামকরা ইকোনমিস্টদের উপস্থিতিতে তিনি ইকোনমিক্সের বিষয় নিয়ে কথা বলছেন। এবং তার বক্তৃতাটা নেই, কিন্তু খবরের কাগজ বলছে যে শেষকালে হিন্দু সন্ন্যাসী বিবেকানন্দ ওই একই বিষয়ে অত্যন্ত বুদ্ধিদীপ্ত ভাষণ দিলেন। তাই করতে করতে অধ্যাপক রাইটের সঙ্গে তার আলোচনা হলো। রাইট কথা বলেই দেখলেন যে ইনি তো সাংঘাতিক। তাই ওনাকে বললেন যে আপনার এত পাণ্ডিত্য, আপনার উপযুক্ত ক্ষেত্র তো ধর্ম মহাসভা, এই পার্লামেন্ট। বলে আমি তো সেখানেই যোগ দিতে এসেছিলাম, কিন্তু পরিচয়পত্র তো নেই। তখন রাইট ওই কথাটা বললেন যে আপনার কাছে পরিচয়পত্র চাওয়ার অর্থ হচ্ছে সূর্যকে প্রশ্ন করা তার কিরণ দেওয়ার অধিকার আছে কিনা। তারপরে রাইট পরিচয়পত্রটা লিখে দিলেন যে আমি এমন একজনকে পাঠাচ্ছি, সারা পৃথিবী
সমস্ত মানুষকে, সারা আমেরিকার সমস্ত পণ্ডিত অধ্যাপকের পাণ্ডিত্যকে একত্র করলেও এই পাণ্ডিত্যের সমান হবে না লিখে দিলেন। আবার দরজা টরজা সব খুলে গেল ধর্মমশাই। আর একটু বলার লোভ সামলাতে পারছি না যে হ্যাঁ স্বামীজির কিরকম কনভিন্সিং ক্যাপাসিটি, মানে তিনি কিভাবে লোককে মুগ্ধ করতে পারতেন। মানে এখানে কথা রাইট অ্যামিস্কোয়াম রাইট যেখানে আছেন সেখানে একটা চার্চে তাকে বক্তৃতা করতে বলা হয়েছে। এটা লিখছেন মিস্টার রাইটের স্ত্রী, তার মাকে বোধহয় লিখছেন বা বান্ধবীকে লিখছেন যে ভাবতে পারো একটা আশ্চর্য ঘটনা ঘটেছে। তার স্মৃতিকথাতে তিনিও স্বামীজির খুব প্রশংসা করেছেন যে এমন ব্যক্তিত্ব কোনো কিছু দেখেন না, সারা পৃথিবী রাজার মতন হাঁটে। তার মাকে লিখছেন একটা অদ্ভুত কাণ্ড হয়েছে। কি বলে, একজন হিদেন এসছে, হিদেন মানে নন ক্রিশ্চিয়ানদেরকে ওরা হিদেন বলতো, প্যাগান বা হিদেন। তিনি বক্তৃতা করলেন ভারতবর্ষের একটা অ্যাসাইলাম বা অনাথ, আসলে রামকৃষ্ণ মঠ মিশনের কথা বলেছেন আর কি। স্বামীজি টাকা তোলার চেষ্টা করেছেন, ভারতবর্ষের একটা কোনো অনাথ আশ্রম হবে বা স্কুল হবে, সেই জন্য তিনি বক্তৃতা করলেন। আর বক্তৃতা করাতে তার বক্তৃতা শুনে সকলে এমন কনভিন্সড হলো যে জানো আমাদের মেয়েরা, ফ্যাশনেবল মেয়েরা, হ্যাঁ, তারা চাঁদা তুলতে শুরু করলো। তুমি ভাবতে পারো যে খ্রিস্টিয়ানসরা তারা চাঁদা তুলছে প্যাগানদের ইনস্টিটিউশন হবে বলে। আমি তো অবাক। তারপরে আমি কি করব, এসব করছে খ্রিস্টান মেয়েরা, মানে ওদের দেশে এটাই যে ধর্ম প্রচারের বক্তৃতা করে, তারপরে যারা মেয়েরা সাধারণত তারা গিয়ে তাদের জন্য চাঁদা সঙ্গে সঙ্গে তো সেই রকম করছে। আমি কি করলাম জানো, আমি পেছনে গিয়ে, আমার এক বান্ধবী ছিল, তার সঙ্গে গিয়ে আর হেসে বাঁচি না। I laughed till I cried. মানে হাসতে হাসতে চোখ দিয়ে জল বেরিয়ে পড়লো যে এরকম একটা উদ্ভট ব্যাপার হয় যে একজন অখ্রিস্টান ভারতীয় এসে এখানে বক্তৃতা করলো তাদের দেশের একটা প্রতিষ্ঠান সম্বন্ধে, সেটা খ্রিস্টান প্রতিষ্ঠান নয়, খ্রিস্টান হাসপাতাল নয়, কিচ্ছু না, এবং আমাদের দেশের খ্রিস্টান মেয়েরা তাতে উদ্দীপিত হয়ে সেই প্যাগানের সেই প্রতিষ্ঠানের জন্য চাঁদা, মানে এটা এমন একটা অস্বাভাবিক ব্যাপার। তাই একজন আমেরিকান নান, আমাদেরই নান, তিনি এটাকে লিখছেন যে এটা যে কি অদ্ভুত ব্যাপার, মানে এটা কেন প্রয়োজন এই ঘটনাটা, যে বিবেকানন্দের ব্যক্তিত্বটা কি ছিল, কিরকম ব্যক্তিত্ব নিয়ে এবং কতটা কনফিডেন্ট তিনি, কতটা আত্মবিশ্বাস, কতটা ব্যক্তিত্ব, সেটা নিয়ে তিনি আমেরিকায় গিয়েছিলেন। স্বামীজি আবার 8ই সেপ্টেম্বর 1893 আবার বোস্টন থেকে শিকাগো ট্রেন ধরলেন। 9ই সেপ্টেম্বর সন্ধ্যাবেলায় পৌঁছলেন, কিন্তু ঠাকুরের পরীক্ষা এখনো শেষ হয়নি। তিনি দেখলেন রাইটের পরিচয়পত্রটা আছে, কিন্তু ধর্ম মহাশয়ের অফিসের ঠিকানাটা হারিয়ে গেছে। কি করবেন জিজ্ঞেস করলেন, সবাই জার্মান ভাষায় কথা বলছে, ফ্রেঞ্চ ভাষায় বোধহয় কথা বলছে না, যেমন স্বামীজির কথা কেউ বুঝতে পারলেন না। ট্রেনের মধ্যে একদিন বলেছিল আপনাকে আমি বলে দেবো, কিন্তু সে যখন আমাদের যেমন হয় যে প্ল্যাটফর্ম আছে সে তড়িঘড়ি কোথায় চলে গেছে। তখন স্বামীজি এদিক ওদিক খুঁজে 2 দিন পরে যিনি বিখ্যাত হবেন, তিনি একটি মালগাড়ির কামরার মধ্যে রাত্রিবেলা আত্মগোপন করলেন। কিন্তু ঘুম ভালো হয়েছিল, স্বামীজি খুব ক্লান্ত ছিলেন, ক্ষুধার্ত ছিলেন, কিন্তু ঘুমটা নাকি ভালো হয়েছিল। সেদিন পরদিন যখন উঠলেন, লেক মিশিগানের ঠান্ডা হাওয়ায় ঘুম ভাঙল। স্বামীজি আবার শিকাগোর রাস্তায় রাস্তায় ঘুরলেন, দুটো যদি কেউ খেতে দেয়, সেটা তো হলোই না, বন্দুক টন্দুকও দেখালো নাকি, আজকে ঠিকানা পাওয়া যায়, কিছু হলো না। তখন ঠাকুরের উপর অভিমান হলো, এখানেই বসে পড়ল। কিছুদিন আগে শঙ্কর মহারাজ গিয়েছিলেন, ওনার কাছে শুনলাম দেবু মহারাজ নিশাত্মানন্দী ওনাকে বলেছেন আসলে স্বামীজি মিসেস হেলের বাড়িটা ওখানে, মিসেস হাইডেন যে চার্চ একটা ছিল, তো স্বামীজির নাকি মনে হয়েছিল যাক মরে তো যাবো, এই ভগবানের দরজায় মরি, ওর এই চার্চটার ওখানটায় নাকি সিঁড়িতে বসে পড়েছিলেন, বেরিয়ে পড়েছিলেন যে তোমার এখানেই মরবো। আর তখন এই রাস্তার উপরে মিসেস হেল তার দরজা খুলে গেল, তিনি বুঝলেন, বুঝতে পেরে শিকাগো ধর্মসভা নিয়ে তো শিকাগো তা বললেন, তাকে খেতে দিলেন, বিশ্রাম করে বিকেলবেলায় নিয়ে গেলেন ধর্মমশার অফিসে। এখন ব্যারোজ তিনি অপেক্ষা করেছিলেন হিন্দু ধর্মের একটা প্রতিনিধি আসলে ভালো হয়, কারণ মণি দ্বিবেদী বোধহয় আসেননি, তিনি একটা পেপার পাঠিয়েছিলেন, তো এসে গেলেন। এবং তার ফলে কি হলো জানেন তো, স্বামীজি যেখানে সেখানে সংবাদ, তো
তখন বক্তৃতা করেননি, কিন্তু 11ই সেপ্টেম্বরের কাগজে স্বামীজির একটা ইন্টারভিউ বেরোল। ব্যারোজ বসে আছেন, স্বামীজি বসে আছেন, অন্য ধর্মের প্রতিবেদা ধর্মপর, যে এটা সব এসছে, আজকে শুরু হয়। 11ই সেপ্টেম্বর কাগজেই স্বামী বিখ্যাত হননি, বেরোলো। এখন ধর্ম মহাশয় যে গেলেন, ধর্ম মহাশয়ের প্রতিনিধি হয়ে গেলেন, হিন্দু ধর্মের প্রতিনিধি। কিন্তু এই হিন্দু ধর্মটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এটা সব থেকে ইম্পর্টেন্ট পেপার। তো হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে গেলেন, গিয়ে এবার তো ওরাই ব্যবস্থা করবেন কোথায় থাকবে। মিসেস হেলের বাড়িতে বোধহয় এক রাত্রি ছিলেন, হ্যাঁ এক রাত্রি ছিলেন। না, মিসেস হেলের বাড়িতে রাত্রে থাকেনি, 9 সেপ্টেম্বর দিনের রাত। এই 10ই সেপ্টেম্বর রাত্রিটা ওই ধর্ম মহাশয়ের আর্টিস্ট শিকাগোর কাছেই ছিল মিস্টার লায়ন, মিসেস লায়নের বাড়ি। এর অভিজ্ঞতাটা বলে আমি শেষ করে দিচ্ছি। হ্যাঁ, তারপরের দিন 11ই সেপ্টেম্বর, না শিকাগোতে তো বক্তৃতা পর্যন্ত যেতে হবে, নাহলে হবে না, এটা বলে দিই। তা মিস্টার লায়ন, মিসেস লায়ন তার অভিজ্ঞতা বলছে যে হঠাৎ শুনলাম যে আমাদের বাড়িতে ভারতবর্ষের এক প্রতিনিধি আসবে। আমরা তো প্রমাদ করলাম, কেন অলরেডি সাদা চামড়ার কয়েকটি প্রতিনিধি আছে, ভারতবর্ষের প্রতিনিধি মানে তো কালো চামড়া হবে, এরা তো অফেন্ডেড হবে। তাহলে কি করা যায়? আমরা দুজন মিলে ঝড়তি পরামর্শ করলাম, আজকে রাত্রে থাকুন, কি করা যাবে। তারপরে একে অন্য জায়গায় কোনো হোটেল টোটেল আমরাই দিয়ে আসবো ইত্যাদি। তা আসতে দেরি হলো, সেজন্য মিস্টার ল্যান্ড ঘুমিয়ে পড়েছে। তারপর স্বামীজি এসছেন, কি হয়েছে জানেন না, কিন্তু পরের দিন মিস্টার ল্যান্ড তার বাড়িতে লাইব্রেরি ছিল, সেখানে গিয়ে দেখছেন একজন ভদ্রলোক অর্থাৎ স্বামীজি পড়ছেন। তিনি বুঝলেন এই সেই ভারতবর্ষের সন্ন্যাসী, হিন্দু সন্ন্যাসী। তাই তিনি তো হোস্ট, তার কর্তব্য গিয়ে আলাপ করলেন। এই একটু কিছুক্ষণ কথা বলেছে, এসে মিসেস ল্যান্ডকে বলছে, শোনো, কালকে রাত্রে যা বলেছিলাম সেটা আমি ফিরিয়ে নিচ্ছি। এইরকম হিন্দু সন্ন্যাসী, এই মানুষটির মতো মানুষ আমি পৃথিবীতে আগে কখনো, কি করে বুঝলেন কি কথা বললেন, আগে কখনো দেখিনি। কাজেই এই মানুষটি থাকবেন আমাদের বাড়িতে যতদিন ইচ্ছা হয়। তারপরে যে এর জন্য অন্যেরা চলে যেতে, ওরা ওদের ব্যবস্থা করে দেবো, কিন্তু এ থাকবে। কাজেই এটা হলো 10ই সেপ্টেম্বর, 11ই সেপ্টেম্বর। স্বামীজি কিন্তু সবাই কতদিন হলো স্বামীজি বেরোত, তাহলে 11ই সেপ্টেম্বর 10টার সময় ধর্ম মহাসভা ঢং ঢং করে 10টা ধর্মের, তারপর নানা রকম হলো টলো ইত্যাদি, যেমন হয় স্বাগত ভাষণ কিভাবে করা হয়েছে ইত্যাদি। এবার এটা তাদেরকে ওয়েলকাম করা হলো, প্রত্যেক ধর্মের প্রতিনিধিকে ওয়েলকাম। এবার হচ্ছে একটা সেশন হচ্ছে, এরা সবাই বলবে রেসপন্সেস টু দি ওয়েলকাম। সবাইকে ওয়েলকাম করা হলো ধর্ম মহাসভার পক্ষ থেকে। এবার প্রতিনিধিরা উঠে উঠে বলবে আর কি। এটা কিন্তু শিডিউল ভাষণ নয়, এটা সূচনা হচ্ছে। তা স্বামীজি প্রথম অধিবেশনে বললেন ভয় লাগছে। তিনি বলছেন, আমি কি বিরাট, তুমি পরে লিখছেন যে কি বিরাট ব্যাপার, সব বাচ্চা বাচ্চা শিক্ষিত 4000 নরনারী বসে আছে। ধর্মপাল খুব সুন্দর বললেন, মজুমদার খুব সুন্দর বললেন, আমি মূর্খ, আমি প্রস্তুত হয়ে আসিনি। কি করে মূর্খ হবেন, সময় পেলেন কোথায়? একদিনও তো সময় পাননি, কিন্তু তাই বলছি। কাজেই আমি এত ভয় পেয়ে গেলাম, প্রথম অধিবেশনে বলতে সাহসই পেলাম না। তারপর পরের অধিবেশনে 4 জনের পরে তিনি বললেন, যেতে চাচ্ছিলেন না, ওনার একটু পরে বলছিলেন। আসলে তিনি কি করেছেন না, সারাক্ষণ ভগবানকে স্মরণ করেছেন, এটা দরকার ছিল হয়তো। তারপর পঞ্চম বক্তা হিসেবে বললেন, মা সরস্বতীকে স্মরণ করে আমি বলতে শুরু করলাম। তারপরে যেই বলেছি সম্বোধন করার মতো কর্ণবোধির খাড়ি, ডিফেন্ডিং অ্যাপ্লজ, তারপরে ভাবের আবেগে আমি কয়েকটি কথা বলে বসে পড়লাম, আবার সেই অবশ্যই বসে পড়লাম। তারপরে সকলে বললো, আমার বক্তৃতায় নাকি সকলের প্রাণে লেগেছিল, আর বেশি বলছেন না। হ্যাঁ, কিন্তু ঘটনা হচ্ছে সবাই আপ্লুত হয়ে গেছে। বলছেন যে তিনি সিস্টার্স এন্ড ব্রাদার্স, তারপর ছোট্ট বক্তৃতা করলেন। বক্তৃতা স্বতন্ত্র, চরিত্রের দিক থেকে স্বতন্ত্র, 5-7 মিনিট বক্তৃতা, 5 মিনিটই হবে, ছোট্ট। যে অন্য সবাই নিজের নিজের ধর্মের কথা বললেন, স্বামীজি হিন্দু ধর্মের কথা বললেন। আমি সেই দেশ থেকে, ওই বক্তৃতার মধ্যে আই এম প্রাউড টু বিলং টু, একটা এই দেশ থেকে গেছেন, তিনি সগর্বে কথা বলছেন। কোন বক্তা বারবার ধরে এতবার আই এম প্রাউড টু বিলং টু এ নেশন, আই এম প্রাউড টু বিলং টু এ রিলিজিয়ন, হ্যাঁ, যে ধর্মে রিলিজিয়ন হুইচ ডাজ নট নো দি ওয়ার্ড এক্সক্লুশন, এরকম বলছে। I am proud to belong to a nation which has given shelter to the persecuted, coming from all the religions and the nations of the world. মোটামুটি বলছি, এক্সাক্ট ওয়ার্ডস নয়, এরকম বললেন। তারপরে তিনি কি বললেন, কোন নির্দিষ্ট ধর্মের কথা বললেন না। আমি ছোটবেলার থেকে আমাদের হিন্দু ধর্মের লোকেরা এই কথা বলে থাকে, রুচিনাম বৈচিত্র্য, যেমন সমুদ্রের
মধ্যে গিয়ে সমস্ত নদী গিয়ে মিলে যায়, তেমনি প্রতিটি ধর্ম গিয়ে তোমার মধ্যে মিলছে। আমাদের গীতার থেকে আমরা, আমাদের শিশুরা পর্যন্ত এই চ্যান্টিং করে যে ভগবান বলছেন যে আমাকে যে যেমন ভাবে ইয়ে করে তাকে আমি সেইভাবেই খুশি করি। তারপরে এই যে কথাগুলি বলে সেক্টারিয়ানিজম, বিগট্রি, ধর্মান্ধতা, গোলামি, এগুলো পৃথিবীকে অনেক দিন ধরে শাসন করেছে এবং রক্তের স্রোতে পৃথিবীকে প্লাবিত করেছে, জাতির পর জাতি এর দ্বারা উৎপীড়িত হয়েছে। এইসব if there would not have been these horrible demons, then the world civilization would have been a much better one. এরকম ধরনের কথা আমি ভার্বেটিম বলতে পারছি না। যদি এইসব ভয়ঙ্কর দানব যদি না থাকতো তবে মানব সভ্যতা অনেক বেশি উন্নত হতো। শেষ করলেন, সবাই হাত তালিয়ে দিল এবং ধর্মসভার শ্রেষ্ঠ ব্যক্তি সেদিন থেকে হতে শুরু। এরপরে কিন্তু একের পর এক সমাজে হেঁটে গেলেই সবাই করতালি দিত, বলতে বলতো। একদিন তিনি বসে আছেন, কিন্তু প্রত্যেকটি বক্তৃতা শুনছেন, স্টেজের কাছে একটা জায়গা থেকে বসতে দেওয়া হয়েছে, রাত 9টা বাজে। হঠাৎ দর্শকরা দেখেছে তিনি বসে আছেন, শ্রোতা বলতে হবে বলতে হবে। স্বামীজি যেই তিনি করতেন, অভিশানটাকে রিসিভ করতেন, বলছেন অভিশান রিসিভ করতেন, বলে আপনাকে বলতে। স্বামী বলে আমি আজকে বলতে পারবো না, বলার জন্য আসলে শুনতে এসছি, আমার শরীরটা ভালো না। না না, বলতে হবে। তখন রাত 9টা বাজে, অল ফুল, তাকে বলতে হলো। তিনি বললেন কি, তার তো শিডিউল বিষয় ছিল না। একজন মানে চীনে নিযুক্ত একজন খ্রিস্টীয় ধর্মপ্রচারক, সে চীনের ধর্মের নিন্দা করছে, নিন্দা করে বলছে চীন খুব দরিদ্র, সেখানে খ্রিস্ট ধর্ম প্রচার করতে হবে এবং তাদের সেবা করলে তখন আমরা তাদের সেবা করব, সেবা করে তাদের যেমন ধর্ম দেব, তাদের অবস্থার উন্নতি করব। স্বামীজিকে বলতে বলছে তো, স্বামীজি বলতে উঠলেন যে সভাপতি সে তো খ্রিস্টান, অর্গানাইজাররা সবাই খ্রিস্টান, 160 জন বক্তা ছিল, তাদের মধ্যে 114 জন খ্রিস্টান। স্বামীজি সভাপতিকে জিজ্ঞেস করলেন, আমি কিন্তু একটু অনেস্ট ক্রিটিসিজম করবো এগেনস্ট ক্রিশ্চিয়ানিটি, আর ইউ রেডি টু হিয়ার? হ্যাঁ, করবো। তখন স্বামীজি দেখুন ভারতবর্ষের জন্য বলছেন না, আপনারা এতক্ষণ ধরে চীন দেশে খ্রিস্ট ধর্ম প্রচারের কথা বলছেন, আচ্ছা আপনাদেরকে বলছি, আপনারা ওই দেশ হাজার হাজার বছর ধরে যে ধর্মকে আচরণ করে এসছেন, সেই ধর্মটাকে তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার কেন চেষ্টা করছে? আপনারা কি তাদের ধর্মটাকে অক্ষুণ্ণ রেখে তাদের দারিদ্র্য দূর করতে পারেন না? কেন আপনারা এরকম করছেন? তারপরে তিনি ভারতবর্ষ, আমাদের দেশেও আপনারা এরকম করছেন। রিলিজিয়ান ইজ নট দি ক্রাইং নিড ইন ইন্ডিয়া, যেটা বক্তৃতাটা আছে। ভারতবর্ষের মানুষ, লক্ষ লক্ষ মানুষ ক্ষুধার্ত পেটে তারা রুটি চাচ্ছে, আর আপনারা ধর্ম শেখাচ্ছেন। সারা পৃথিবীকে ধর্ম শেখানোর মতন ধর্ম প্রাচ্য দেশের আছে। কাজেই এই কবিজি স্বামীজি শুধু ভারতবর্ষের মাথাটা তোলেননি, মাত্র 17 দিনের মধ্যে এটা প্রমাণ করা যায়। ওরা ভেবেছিল যে খ্রিস্ট, এটা তো সব অসভ্য দেশ, কাগজে বেরোচ্ছে, মাত্র 17 দিনের মধ্যে স্বামীজি ভারতবর্ষ বা হিন্দু ধর্ম তো বটেই, এই যে প্রাচ্য মহাদেশ থেকে জাপান টাপান সকলের মাথাটাকে উন্নত করেছেন মানে যে এইসব দেশের যে উন্নত চিন্তা হয়েছে সেটা তারা দেখেছে। এবং খবরের কাগজে বেরোচ্ছে, মারি লিবার তিনি বলছেন আমরা ভাবতে পারবো না। ওরা অবাক হয়ে বলছে, ও তাই নাকি, 4 দিন ধর্ম মহাসভা হয়েছে, ওরা অবাক হয়ে বলছে, ও তাহলে ওদের ধর্মেও তো দয়ার কথা আছে, ওদের ধর্ম তো দানের কথা আছে, ওদের ধর্ম প্রচারকরাও তাহলে এত সুন্দর সুন্দর ভাব প্রচার করে। তবে যে আমরা ভেবেছিলাম ওদের ধর্মের মানুষগুলো আমাদের ধর্মের শত্রু, আমাদের তো এখন মনে হচ্ছে দে আর রাদার অ্যালিজ, আমাদের তো সহযোগী তারা, এরকম বলছে মারি লিবার। বলছেন ভেবে দেখুন এই খবরটা, ওরা ভাবতেই পারে না যে খ্রিস্ট ধর্ম ছাড়া অন্য ধর্মের চ্যারিটির কথা আছে, খ্রিস্ট ধর্ম ছাড়া অন্য ধর্মের মানুষ পবিত্রতার কথা, এত সংকীর্ণ ছিল। এই জায়গায় স্বামীজি গেছেন এবং তারপর থেকেই আজকাল যে সারা পৃথিবীর মধ্যে ইন্টাররিলিজিয়াস ডায়ালগ শুরু হয়েছে, এটা ঠিক এই 1993 খ্রিস্টাব্দে শিকাগো ধর্মসভার 100 বর্ষ পালনের জন্য একটা সভা, একটা সমিতি হয়েছে। এখন এবারও করেছে তারা, যে এরকম 100 বছর আগে হয়েছিল। সেই সময় ভারতবর্ষ থেকে বিবেকানন্দ বলে একজন এসেছিলেন, 3 সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা বলে সবাইকে এনথ্রল করেছেন এবং তার মাধ্যমে আমেরিকার মানুষ হিন্দু ধর্ম সম্বন্ধে শুনতে পেরেছে। এবং এই শিকাগো বক্তৃতা, শিকাগোতে সফল হয়েছে স্বামীজির জন্য। এই শিকাগো বক্তৃতার পর থেকেই এই বিভিন্ন ধর্ম যে পরস্পর আলোচনা করছে সেটা শুরু হয়েছে। কাজে একেবারে
মানে কি করেছেন আমরা বলতে পারবো, শেষ নেই কিন্তু, আমি কিন্তু 10টা পর্যন্ত বলতে পারি। জয় মা, জয় ঠাকুর, জয় স্বামী।